উড্ডয়নের পরপরই ইঞ্জিনে ত্রুটি ১.৫ শতাধিক যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে ফিরে এলো বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইট। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে শেষ রক্ষা। মত দ্বিমতে আটকে আছে ঐক্য। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচারী আবির্ভাবের শঙ্কা কমিশনের। দলীয় স্বার্থ না দেখে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জামায়াত আমিরের। বিগত সরকারের আপত্তির কারণে পালন করা যায়নি সামাজিক ব্যবসা দিবস, বললেন পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান। আওয়ামী এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে ২৭ কোটি টাকা হাতিয়েছে সিআরআই তথ্য দুদকের। সরকারি অর্থ বরাদ্দের কারণ খুঁজে বের করার পরামর্শ। এবং ভরা মৌসুমে ধানের বাড়তি দরের অজুহাতে চালের দাম বৃদ্ধি। কেজিতে বেড়েছে ৪ থেকে ৬ টাকা। কোম্পানি মিলার সিন্ডিকেট আর মজুদের প্রবণতাকে দুষছেন পাইকাররা। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। যান্ত্রিক ত্রুটি দেখা দেয় উড্ডয়নের পর আবার অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ১৫৪ যাত্রী নিয়ে ফ্লাইটটি সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে সকালে বিমানের BG 584 ফ্লাইটে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং 737-800 মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল। সকাল ৮টা ৩৮ মিনিটে এয়ারক্রাফটটি উড্ডয়ন করে। প্রায় ২৫০০ ফুট উচ্চতায় ওঠার পর ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত জটিলতার কথা জানিয়ে অবতরণের সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ৫৯ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি হ্যাঙ্গারে নেওয়া হয়েছে, আর যাত্রীদের জন্য বেলা ১১:০০টায় নতুন ফ্লাইট চালু করা হয়েছে। পৌনে ১২টায় নামবে। অলরেডি চলে আসতেছে, আবুধাবি ফ্লাইটটা চলে আসতেছে। ফ্লাইটটা যাবে, এটা বাস হিট করছে, তো এটা তো আর আমরা জানবো না। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী মাসুদুর রহমান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আর সবশেষ আপডেট যেটি দিতে পারি সেটি হচ্ছে যে যেই ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে সেটি যাত্রীদের নিয়ে পুনরায় আরেকটি নতুন ফ্লাইট দুপুর ১:১টার দিকে আবারও সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিবে বলে বিমানবন্দরে যারা দায়িত্ব ছিলেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে তারা নিশ্চিত হয়েছেন এটা বার্ড স্ট্রাইক ছিল, যে কারণেই আসলে যারা বিমানের পাইলট ছিল তারা দ্রুততম সময়ে সেটি বুঝতে পেরে তারা ফ্লাইটটি দ্রুততম সময়ে একেবারে নিরাপদে তারা অবতরণ করেছে। আর আরেকটু বিষয় একটু জানাতে চাই যে এই ফ্লাইটটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 584 এবং বোয়িং 737-800 এয়ারক্রাফট। তো এটি সকাল ৮টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের পরেই প্রায় ২৫০০ ফিট উচ্চতায় পৌঁছানোর পরে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় আবারও ফিরে আসার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় ৮টা ৫৯ মিনিটে সম্পূর্ণ নিরাপদে বিমানবন্দরের বে ১৪ নম্বরে পার্ক করা হয়। উক্ত বিমানের মোট ১৫৪ জন যাত্রী এবং ৭ জন ক্রু ছিল। তারা সবাই নিরাপদে এবং সুস্থভাবেই অবতরণ করতে সক্ষম হয়েছেন, যে কারণে কোনো ধরনের ত্রুটি এখানে আর দেখা দেয়নি। পরবর্তীতে বিমানটিকে হ্যাঙ্গারে নিয়ে যাওয়া হয়েছে। আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে যে এটিতে যে বার্ড স্ট্রাইকটি হয়েছে সেটি কিভাবে হলো, এখানে আর কোনো কারিগরি ত্রুটি আছে কিনা বা ইঞ্জিনের অন্য কোনো সমস্যা আছে কিনা, সবগুলোই পুঙ্খানুপুঙ্খানুভাবে পর্যালোচনা করা হচ্ছে। এবং যাত্রীদের আশ্বস্ত করা হয়েছে যে তাদেরকে পুরনো যেই ফ্লাইটটি ছিল সেটিতে নয়, নতুন আরেকটি ফ্লাইটের তাদের ব্যবস্থা করা হয়েছে এবং সেটিতেই তারা ১:০১টার সময় আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। বিশেষজ্ঞদের কাছ থেকেও আমরা জানতে চাওয়ার চেষ্টা করছি যে এ ধরনের বিষয় যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনায়
কী ধরনের সমস্যার সামনে আসতে পারে। তারাও আসলে যেহেতু তাৎক্ষণিক ঘটেছে, তারাও এই বিষয়টি পর্যালোচনা করছে যে বোয়িং সিরিজের এই এয়ারক্রাফট এর আগেও আপনারা জেনে থাকবেন যে ভারতে একটি বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছিল এবং সেখানে অনেক বেশি প্রাণহানি হয়েছে। তবে এইটিতে যেহেতু খুব শুরুতেই বিষয়টি পাইলট অনুমান করতে পেরেছে এবং বিষয়টি ধরতে পেরেছে, যে কারণে খুব দ্রুততম সময়ে তারা এখানে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। তো যান্ত্রিক ত্রুটি ছাড়া যে বার্ড স্ট্রাইকের কথা বলা হচ্ছে, এর বাইরে আর কোনো বিষয় আছে কিনা সেটি তারা পর্যালোচনা করছে এখন পর্যন্ত। পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানানোর চেষ্টা করব। এই ছিল আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অন্য প্রসঙ্গ, দুদক জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারে ঐক্য তৈরি হলেও মৌলিক বিষয়ে বিপরীতমুখী অবস্থানে রাজনৈতিক দলগুলো। আনুপাতিক উচ্চকক্ষ, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে, স্বাধীন কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো বিষয়ে আপত্তি রয়েছে বিএনপি সহ কয়েকটি দলের। তবুও পূর্ণাঙ্গ ঐক্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরিতে আশাবাদী ঐকমত্য কমিশন। তবে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নের পরামর্শ রাষ্ট্রবিজ্ঞানের। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দাবি ওঠে পুরো ব্যবস্থা আমূল পরিবর্তনের। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অক্টোবরের প্রথম ধাপে গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা পড়ে ফেব্রুয়ারি মাসে। এসব প্রতিবেদনের সুপারিশের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে 15 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের 166টি সুপারিশের বিষয়ে 38টি রাজনৈতিক দল ও জোটের মতামত জানতে চায় ঐকমত্য কমিশন। মতামত দেওয়া 33টি রাজনৈতিক দলের সঙ্গে 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 45টি অধিবেশনের মাধ্যমে প্রথম পর্যায়ের সংলাপ শেষ করে কমিশন। 2 জুন দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু হয়। এসব আলোচনায় স্বৈরতন্ত্র টিকিয়ে রাখার অন্যতম উপাদান হিসেবে বিবেচিত 70 অনুচ্ছেদে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হয়েছে, যা বাস্তবায়ন হলে অর্থ বিল ও আস্থা ভোট বাদে বাকি বিষয়ে নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন সংসদ সদস্যরা। এছাড়াও বিরোধী দল থেকে জনগুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নিয়োগ, নারীদের জন্য 100টি সংরক্ষিত আসনের বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে আনুপাতিক উচ্চকক্ষ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর মতো অন্যান্য মৌলিক সংস্কারে বিপরীতমুখী অবস্থানে দলগুলো। দ্বিতীয় দফার দীর্ঘ আলোচনায় এনসিসির পরিবর্তিত নাম, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবেও সায় নেই বিএনপি সহ কয়েকটি দলের। এ ধরনের কমিটির নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করবে বলে মনে করে দলটি। প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তির সর্বোচ্চ 10 বছর মেয়াদ মানার শর্ত হিসেবে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি বাদ দেওয়ার দাবি বিএনপির। অনেকের কাছে এটা ভাবাও কঠিন। যদিও জুলাইয়ের মধ্যে ঐকমত্য তৈরি করে সনদ তৈরির ব্যাপারে আশাবাদী ঐকমত্য কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার। কতগুলো আইন কানুন বিধিবিধান পরিবর্তন করে, সংবিধানের সংশোধন করে, পঞ্চদশ সংশোধনের যেমন দমন পীড়নের মাধ্যমে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হয়েছিলেন। তো আমরা তো এগুলো যদি পরিবর্তন না করি, আমার তো আবারও সেই স্বৈরাচারের পুনরাবির্ভাব ঘটতে পারে। আশাবাদী হতে চাই আমরা বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে আমরা কতগুলো বিষয়ে ঐক্যবদ্ধ বুঝতে পারব। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সমঝোতার মধ্য দিয়ে যতটুকু ঐকমত্য তৈরি হবে তা বাস্তবায়নেই জোর দেওয়া উচিত। এক্ষেত্রে জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার পরামর্শ তার। ওনারা যদি 166টা পয়েন্টই আপনি ঐকমত চান, এটা হবে না কোনোদিন। বাংলাদেশ সমঝোতায় দুই পক্ষের মধ্যে যদি আপনি ছাড় না দেয়, তাহলে তো এটা হবে না। অ্যাপ্রোচটা থাকতে হবে যে সবই হবে না, কিছু হইলেও আমি কিছু নিয়েই চলার পক্ষে, সামনে এগোনোর পক্ষে। যারা নির্বাচিত হবে, যারা নির্বাচনের বাইরে থাকবে, সবার দায়িত্ব হচ্ছে এটা। সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে আগামী বছর রমজান অর্থাৎ ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার পর গতি এসেছে ঐকমত্য কমিশনের সংলাপে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মানুষের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মৌলভীবাজার জেলা জামায়াতের সাবেক আমির দাওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি। নেতারা মুখে যা বলেন, কাজেও যেন তা বাস্তবায়ন হয়, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান জামায়াত আমির।
কবর জিয়ারত শেষে মতলিবের পরিবারের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান। এ সময় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়, আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। বিগত সরকারের আপত্তি থাকায় সামাজিক ব্যবসা দিবস পালন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পৃথিবীকে বদলাতে হলে ধ্বংসের আগেই সঠিক পথ ধরতে হবে। কয়েকটি দেশের চলমান যুদ্ধের মাঝেও মনোবল অক্ষুণ্ণ রেখে পরিবর্তনের স্বপ্ন জারি রাখার আহ্বান জানান সরকার প্রধান। সাভারের জিরাবতে দিবসটি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে ইউনূস সেন্টার। This was built for Social Business Day, but you couldn't hold that Social Business Day. Not because we are not ready, because government will not allow to make it happen. What a strange way. This is nothing to do with anything government should worry about, but we are not allowed to hold this. So we need every nation to participate, every nation to address the issues that we have been raising all these years. It's not something we have to overnight destroy everything. You're just slowly moving in a different direction, that's all. আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে ব্যবসায়ীদের কাছ থেকে ২৭ কোটি টাকা হাতিয়ে নেয় সিআরআই। আছে ৩৫ কোটি টাকার এফডিআর। এমন প্রমাণ মেলায় সব নথি তলব করে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে দুদক। একই সঙ্গে সংস্থাটি খতিয়ে দেখছে সিআরআই এর রাষ্ট্রীয় অর্থ লুটপাটের পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন, বিরোধী মতের বিরুদ্ধে অপপ্রচার ও সরকারি অর্থ লুটপাটই ছিল সিআরআই এর মূল কাজ। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই আওয়ামী লীগের গবেষণা শাখা হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিস্তর দুর্নীতির অভিযোগে গেল ফেব্রুয়ারিতে অভিযান চালায় দুদক, যদিও বাস্তবে অস্তিত্ব মেলেনি। এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। তবে ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ কোটি টাকার এফডিআর সহ ব্যাংক লেনদেনের তথ্য পায়। এরপর গেল কয়েক মাস ধরে দুদকের অনুসন্ধানে মিলেছে ২৭ কোটি ৬৩ লাখ টাকা ২৪ ব্যবসায়ীর কাছ থেকে গ্রহণের প্রমাণ, যার ভিত্তিতে বিভিন্ন ব্যাংকের কাছে নথি চেয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের অভিযোগে বলা হয়, সিআরআই এর উচ্চ পদে জয়, পুতুল, ববি থাকায় যুবকদের দক্ষতা বৃদ্ধির নামে সরকারের বিভিন্ন প্রকল্পের অর্থে কনসার্ট সহ নানাভাবে নয়ছয় করে, যা খতিয়ে দেখছে দুদকের অনুসন্ধানকারী দল। বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের। দুদকের আইন বিভাগের সাবেক এই মহাপরিচালক মনে করেন, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা কিংবা সরকারি অর্থ বরাদ্দের নেপথ্যের কারণগুলো বের করতে হবে দুদককে। রাজনৈতিক এজেন্ডা তাদের যেটা ছিল সেইটা বাস্তবায়নের জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছে। তাহলে এই প্রতিষ্ঠানগুলো তখনকার আওয়ামী লীগ শাসকের আপনার সংশ্লিষ্ট ছিল। এখন এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যে সমস্ত ব্যবসায়ী বা প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা অনুদান দিয়েছে, তারা এই অনুদানটা কি অনুদান হিসেবে দিয়েছে না কমিশন হিসেবে দিয়েছে, তার বিনিময়ে তারা কি ফায়দা পেয়েছে, এইটাই দুদকের খুঁজে বের করার দরকার, এবং তাহলেই এখানে দুর্নীতিকে প্রতিষ্ঠিত করা যাবে। এছাড়া বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে আসা অর্থের উৎস অনুসন্ধান করছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের ঘোষণা বাতিল করা না হলে প্রতিবাদে সেদিন থেকেই জুলাই বেহাত দিবস পালনের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। জুলাই সনদের দাবিতে ১ জুলাই লাল মার্চ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বলেন, সময় শেষ হয়ে যাওয়ার পরও জুলাই সনদ দেওয়া হয়নি, তাই সনদ আদায়ে ১ জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত লাল মার্চ করবে ইনকিলাব মঞ্চ। এতে জুলাইয়ের শহীদ পরিবারের সদস্য ও আহতরা অংশ নেবেন।
হাদি বলেন 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা জুলাই বিপ্লবের সঙ্গে বেইমানি, তাই ঘোষণা বাতিল না হলে বেহাত দিবস পালন করা হবে। 16 জুলাই আবু সাইদ দিবস না করে সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণারও দাবি জানান তিনি। হাজারো অন্ধ পঙ্গু চিকিৎসা হয় নাই, এখন পর্যন্ত পরিবারকে প্রতিদিন পত্রিকায় 5 আগস্টের পরে আর কোনো দিবস থাকবে না। আর যদি রাষ্ট্র নতুন বাংলাদেশ দিবস কর্মসূচি পালন করে তাহলে প্রত্যেকটা ডিসি অফিস, ইউনো অফিস এবং বাংলাদেশে আমরা সচিবালয়ের সামনে গিয়া কালো পতাকা নিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব। ইনকিলাব মঞ্চ জুলাই সনদ আদায়ের দাবিতে লাল মার্চ ঘোষণা করা হয়েছে। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকেল 4টায় মানিক মিয়া এভিনিউয়ে এইখানে ছাত্র জনতা মানিক মিয়া এভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে। 2 সপ্তাহ ধরে অস্থির চালের বাজার। সপ্তাহ ব্যবধানে কেজিতে 6 টাকা পর্যন্ত বেড়েছে সরু চালের দাম। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরের সহকর্মী সাদিক হাসান ইমন এবং দিনাজপুরের বাহাদুর বাজারে আছেন গোলাম নবী দুলাল। সরাসরি প্রথমেই যাচ্ছি ইমনের কাছে। ইমন, আমি এখন আছি মোহাম্মদপুরে এবং দেখা যাচ্ছে চালের মার্কেট এখানে দেখার চেষ্টা করছি। শুরুতে কৃষি মার্কেটে ছিলাম, সেখানে আড়তদার সাথে কথা বলেছি। দেখেছি যে মিনিকেট চাল প্রায় বস্তা প্রতি 250 টাকা দাম বেড়েছে, গুটি স্বর্ণা 200 টাকা বেড়েছে, ব্রি 28 কিন্তু বস্তা প্রতি 100 থেকে 150 টাকা বেড়েছে, পাইজারও কিন্তু 100 টাকা বেড়েছে। এবং এখানে যে খুচরা মার্কেটে এখন রয়েছে মোহাম্মদপুর টাউন হলে, সেখানে মিনিকেট বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকায়। কিছুদিন আগেও সেটা বিক্রি হতো 10 দিন আগে 76 থেকে 80 টাকায়। নাজির শাইল দাম চাল এখন বিক্রি হচ্ছে 85 থেকে 94 টাকা দরে কেজি এবং কিছুদিন আগেও কিন্তু 81 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হতো। 28 চালেরও কিন্তু দাম বেড়েছে, পাইজার, গুটি স্বর্ণা সব কিছু দাম বেড়েছে। আমরা মিল মালিকদের সাথে, তারা বারবার বলছেন যে এখানে আসলে মিল মালিকরা যারা আছেন, মজুদদাররা আছেন এবং বড় বড় কোম্পানি, তাদের কারসাজির কারণে কিন্তু দাম বাড়ছে। সেখানে কৃষকরা কিন্তু খুব বেশি দাম হয়তো পাচ্ছে না, কিন্তু মধ্যস্থতাকারীরা কিন্তু এই দাম বাড়ানোর আসলে সিন্ডিকেট তৈরি করছেন। তারপরে এখন মুদি দোকানে আমরা কথা বলেছি, সেখানে দেখেছি প্রত্যেকটি মশলার দামই প্রায় সহনীয় পর্যায়ে রয়েছে, আগের সপ্তাহের মতো রয়েছে। শুধু দাম কিন্তু বেড়েছে চায়ের, ইস্পাহানি, সিলন, তাজা সবকিছু। 400 গ্রামের যে চা পাতি রয়েছে সেখানে কিন্তু 20 টাকা বেড়ে 200 থেকে 220 টাকা বিক্রি হচ্ছে। তাছাড়া লাইফ বয়, লাক্স, মেরিল সাবানের দাম কিন্তু 10 টাকা করে বেড়েছে। মসুর ডালের দাম 130 থেকে 135 টাকা হয়েছে। আর সবজির বাজারে দেখেছি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছু কিছু দাম বেড়েছে, যেমন করলার দাম আগে 80 টাকা ছিল, এখন 100 টাকা হচ্ছে। মরিচ 80 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো কিন্তু 20 টাকা বেড়েছে, এখন 120 টাকা দরে বিক্রি হচ্ছে, আগে 100 টাকায় বিক্রি হতো। বেগুন 80 টাকাতেই রয়েছে, পটল 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। কমেছে কিন্তু পেঁপের দাম, যেটা এখন 50 টাকায় বিক্রি হতো, এখন 40 টাকায় বিক্রি হচ্ছে। আর যদি ধনে পাতার কথা বলি, তাহলে ধনে পাতাও কিন্তু দাম কিন্তু বেড়েছে প্রায় কেজিতে 100 টাকার। আমরা মুরগির বাজারে গিয়েছিলাম, মুরগি কিন্তু দেশি মুরগির দামও কমেছে। ব্রয়লারের দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে 10 টাকা কমেছে। তাছাড়া সোনালী মুরগির দামও কিন্তু সপ্তাহ ব্যবধানে 40 টাকা কমেছে, এখন 280 টাকায় বিক্রি হচ্ছে। তো আসলে এই ছিল পরিস্থিতি মোহাম্মদপুর টাউন হল থেকে। আর আরও খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরবরাহে ঘাটতি নেই, তবুও বেড়েই চলেছে চালের দাম। কোনো অবস্থাতে কিন্তু লাগাম টানা যাচ্ছে না। দিনাজপুর সবচেয়ে বড় চালের পাইকারি মার্কেট এই বাহাদুর বাজার। এই বাহাদুর বাজারে গত 12 দিনের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 6 টাকা। বিশেষ করে এই চাল বৃদ্ধির কারণে যারা খেটে খাওয়া এবং নিম্ন আয়ের মানুষ, তারা কিন্তু সবচেয়ে বেশি আপনার দুর্ভোগে পড়েছেন। এবং তারা যেটা বলছেন যে গত 10-12 দিন আগে তারা যে দামে চাল কিনেছেন, এখন প্রতি কেজিতে তাদের 5 থেকে 6 টাকা দামে বেশি দিনে কিনতে হচ্ছে। এই চালের যে বড় পাইকারি মার্কেট বাহাদুর বাজার, এখানে যারা আপনার চালের বিক্রি করছেন, বিশেষ করে পাইকার আড়তদাররা, তারা যেটা বারবার বলছেন, যেহেতু তারা মিল থেকে চাল নিয়ে আসেন, মিল গেটেই চালের দাম বৃদ্ধির কারণেই কিন্তু আপনার তাদের বেশি দামে চাল বিক্রি করছে। খুচরা এবং পাইকাররা কিন্তু দুষছেন মিলারদের, কারণ কিছু মিলার আছে যারা সরাসরি এই চালের মার্কেটটা নিয়ন্ত্রণ করেন। ইতিমধ্যেই জেলা প্রশাসন, আপনার ভোক্তা অধিকার এবং খাদ্য বিভাগ এখানে আপনার চালের অভিযান চালিয়েছেন। অভিযান চালিয়ে তারা কিছু কিছু চাল ব্যবসায়ীকে তারা আছে জরিমানা করেছেন। তবে তাদের যেটি অভিযোগ বা মিলাররাও যেটা বলছেন যে অনেক বড় বড় আপনার চালের ব্যবসায়ী আছেন, যাদের আপনার বড় বড় গোডাউন এবং মিল চাতাল রয়েছেন, তারা সবচেয়ে বেশি
আপনার চাল মজুত করছেন এবং তারা খাদ্য বিভাগকে তারা পরামর্শ দিচ্ছেন যে এইসব নজরদারি বাড়ালে চালের যেটি দাম সেটা আপনার কিছুটা হলেও কমে আসবে। বিশেষ করে এখন ভরা মৌসুম, ধানের কোনো কারণ ছাড়াই কিন্তু চালের দামটা বৃদ্ধির কারণে মানুষের মধ্যে একটা কিন্তু ক্ষোভ বিরাজ করছে এবং তারা বারবার যেটা খাদ্য বিভাগ এবং জেলা প্রশাসনকে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। আমার কাছ থেকে সর্বশেষ এই ছিল। সরাসরি যুক্ত ছিলাম দিনাজপুরে, তার আগে যুক্ত ছিলাম রাজধানীর মোহাম্মদপুরে। রফতানির শীর্ষ 5 পণ্যের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে আনছে তৈরি পোশাক শিল্প। বাড়ছে উচ্চমূল্য ও বৈচিত্র্যময় পোশাকের রফতানি আয়, এমন তথ্যই মিলেছে গত 2 অর্থ বছরের পরিসংখ্যানে। বাজার প্রতিযোগিতায় এমন সক্ষমতা বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে বিকেএমইএ বলছে, বৈচিত্র্যময় পোশাকের বাজার সম্প্রসারণে সরকারি নীতি সহায়তা না পেলে দীর্ঘমেয়াদে সুবিধা করতে পারবে না ব্যক্তি উদ্যোগ। SM আরিফিনের রিপোর্ট। দেশের তৈরি পোশাক শিল্পের যে রপ্তানি আয় হয় তার 80% বেশি আসে মাত্র 5 ধরনের পণ্য থেকে। তবে ক্রমেই কমছে এই 5 পণ্য নির্ভরতা। পরিসংখ্যান বলছে 2021-22 অর্থ বছরের তৈরি পোশাক শিল্পের 4,261 কোটি 32 লাখ ডলার রপ্তানি আয়ের মধ্যে 82.4% এসেছে ট্রাউজার্স, টি শার্টস অ্যান্ড নিটেড টি শার্টস, সোয়েটার্স, শার্ট অ্যান্ড ব্লাউজ ও আন্ডারওয়্যার, এই 5 ক্যাটাগরির পোশাক থেকে। পরের 2 অর্থ বছর একটু একটু করে কমেছে এই 5 পণ্যের রপ্তানি আয়ের হিস্সা। কারণ হিসেবে উদ্যোক্তারা বলছেন, বৈচিত্র্যময় পোশাকের রপ্তানি আয় বাড়ছে। এখনকার আমরা হুডি করছি, আমরা লেডিস ড্রেস করছি, আমরা নাইট ওয়্যার করতেছি, স্পোর্টস ওয়্যার করতেছি, ইভেন টেকনিক্যাল ওয়্যার আমরা করতেছি। ফলে আমাদের অ্যামাং দ্য প্রোডাক্ট আমাদের কিছুটা ডাইভার্সিফাই তো অবশ্যই হয়েছে এবং এটা ক্রমান্বয়ে বাড়ছে। উচ্চমূল্য আর বহুমুখী পোশাকের রপ্তানি আয়ের হিস্সা বৃদ্ধিকে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এই অবস্থায় পরিবর্তিত বাজার চাহিদা আর সম্পদের সীমাবদ্ধতা মাথায় রেখে পণ্য তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। ধীরে হলেও পণ্যের ক্ষেত্রে কিছু কিছু নতুন পণ্য যুক্ত হচ্ছে, যদিও এখনও আমরা বৃহৎ আকারে অল্প 10 থেকে 15টি পণ্যের উপরে নির্ভরশীল, কিন্তু আমার কাছে মনে হয় যে এটিকে আরও বৈচিত্র্যকরণের সুযোগ আছে এবং এটি যত বৈচিত্র্যকরণ হবে তত আমাদের জন্য সীমিত জ্বালানি দিয়ে বা সীমিত লোকবল দিয়ে আরও বেশি পরিমাণ ভ্যালু অ্যাড করে রপ্তানি করা সম্ভব। বিকেএমইএ বলছে, পণ্য বহুমুখীকরণে স্বল্প মেয়াদে ব্যক্তি উদ্যোগ যথেষ্ট হলেও দীর্ঘমেয়াদে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে দরকার প্রণোদনা সহ সরকারের নীতি সহায়তা। শর্ট টার্মে আমরা আগে যেতে পারবো, কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশনের পরে কি হবে সেটা তো আসলে সরকারের অনেকটা নীতি নির্ধারণী পর্যায় থেকে তারা কিভাবে চাচ্ছে, তারা কি এই স্পিডটা, এই যে গ্রোথ যে রেটটা, এটা কি ধরে রাখতে চাচ্ছে কিনা। ফাস্ট ফ্যাশনের যুগে ক্রেতার চাহিদা মতো পণ্য পৌঁছে দিতে কাস্টমসের মূল্যায়ন জটিলতা সহ নানা ভোগান্তি দূর করার তাগিদ সংশ্লিষ্টদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। EDF Aluminium, redefine possibilities. ফরিদপুরের চর ভদ্রাসন ও সদরপুর উপজেলায় দিন দিন তীব্র হচ্ছে নদী ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি। শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে ঘর, অনেকে হারিয়েছেন ভিটামাটি। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শিকদার সজলের তথ্য, ছবিতে রিপোর্ট। বিস্তীর্ণ জমি নদী গর্ভে বিলীন, স্রোতের ধাক্কায় ধীরে ধীরে ভাঙছে পার। উজাড় হচ্ছে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলাবাসীর ফসলি জমি, বসতঘর। শুধু চর ভদ্রাসন নয়, ভাঙনের এমন চিত্র সদরপুরেও। 2 উপজেলার পদ্মা নদী বেষ্টিত ইউনিয়নগুলো প্রতিদিনই ভাঙনের কবলে পড়ছে। বিশেষ করে বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে ভাঙন। গত 10 দিনে বিলীন হয়েছে আধা কিলোমিটার এলাকার ফসলি জমি। শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে বসতঘর, অনেকে হারিয়েছেন ভিটেমাটি। নির্ঘুম রাত কাটাচ্ছেন দুর্গত এলাকার বাসিন্দারা। 5 বছর যাবত ধরে ভাঙতেছে, বাড়িঘরও কিছু মনে সরাই নিয়ে গেছে, খেত খোলাও কিছু গেছে, আমারই 4 বাট গেছে। বহুত দিন ধরে ভাঙতে আছে, বাঁধের কথা আসলে বাঁধে নাই। যাদের কাছে টাকা পয়সা আছে তারা হয়তো এখান থেকে বাড়িঘর সরাইয়া অন্যদিকে যাইয়া কোথাও বসবাস করতে পারতেছে। যারা আমরা সাধারণ নিম্নমানের মানুষ, যারা কৃষিকাজ করে আমাদের জীবিকা নির্বাহ করি, আমাদের অবস্থা আমরা কোথায় যাব? ভাঙন রোধে কাজ শুরু করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। এখানে আসলে সম্পূর্ণ দৈর্ঘ্যই হচ্ছে বর্তমানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের একটা প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে চর ভদ্রাসনের 3 কিলোমিটারের অধিক দৈর্ঘ্যের তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা ডিপিপি প্রণয়ন করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। ওইটা আশা করি খুব দ্রুত এটা অনুমোদন পাবে। ওইটা অনুমোদিত হলে চর ভদ্রাসনের ভাঙন কবলিত স্থানে আমরা
একটা মোটামুটি একটা তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের মাধ্যমে এটাকে আমরা রক্ষা করতে পারবো। সদরপুর ও চর ভদ্রাসন উপজেলার ৮টি ইউনিয়ন নদী ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, ফরিদপুর। সময় সংবাদে আরও থাকছে, যুক্তরাষ্ট্রের আহ্বান প্রত্যাখ্যান ইরানের, পারমাণবিক চুক্তি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেই তেহরানের, জানালেন আরাকচি। যুদ্ধে খামেনিকে হত্যার লক্ষ্য ছিল ইসরায়েলের। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। মাকে হাসপাতালে নিতে গিয়ে এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সকালে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তথ্য জানানো হয়। বলা হয়, মানবিক বিবেচনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হবে। গতকাল অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হয় এক শিক্ষার্থীর। দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেয়া হয়নি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বরগুনায় নতুন করে আরও ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ২,৭১১ জন। এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার সাইফুল মিরাজ। সবশেষ খবর জানতে যাচ্ছি তার কাছে। দেখুন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বরগুনা থেকে আজও কোনো ভালো খবর নেই। নতুন করে জেলায় আরো ৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭১১ জনে। এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে শুধু চিকিৎসাধীন আছেন ২০২ জন। এর মধ্যে যে টোটাল জেলায় চিকিৎসাধীন আছেন ২,৫৫১ জন। তো বরগুনায় কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়েই চলছে। চিকিৎসকরা বলছেন যে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি না করা গেলে ডেঙ্গু পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কারণ সামনে ডেঙ্গুর পিক আওয়ার রয়েছে। জুলাই এবং আগস্ট মাস ডেঙ্গুর পিক আওয়ার। এ সময় স্বাভাবিকভাবেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি থাকে। তো এমন অবস্থায় এবছর বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগী ডেঙ্গুর প্রকোপটা আগে ভাগে চলে এসেছে, যার ফলে এখন হসপিটালে রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। কিন্তু ডেঙ্গুর পিক আওয়ার এখনো সামনে রয়ে গেছে। এর ফলে কিন্তু তারা বলছেন যে আস্তে আস্তে পরিস্থিতির আরো অবনতি হবে। তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শুধুমাত্র একটাই উপায় আছে, সেটি হচ্ছে যে স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করা। কিন্তু এই ব্যাপক হারে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু স্থানীয়রা সেভাবে সচেতন হচ্ছে না। এর ফলে কিন্তু একটি পরিবারের একজন ডেঙ্গুতে আক্রান্ত হলে এরপরে কিন্তু ওই পরিবারের অন্যান্য সদস্যরাও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। সকালে আমরা চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় এই মুহূর্তে যেসব রোগীরা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে প্রায় 60% রোগীকেই আসলে হসপিটালে ভর্তি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু বরগুনায় ব্যাপকভাবে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। এর ফলে কিন্তু তারা ডেঙ্গু পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি হচ্ছেন, যার ফলে কিন্তু বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসকরা বলছেন যে এভাবে যত্রতত্রভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হলে তাহলে তাদের চিকিৎসা প্রদান করার ক্ষেত্রেও সুবিধা হতো। তো এই ছিল বরগুনা থেকে ডেঙ্গু পরিস্থিতির আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়। মাদারীপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট চরমে। জেলার 2 শতাধিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের দেয়া হয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব, যাদের বেশিরভাগই ব্যস্ত দাপ্তরিক ও প্রশাসনিক কাজে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দ্রুত শূন্য পদে নিয়োগের দাবি শিক্ষক শিক্ষার্থীর। সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। শিপ্রা বৈরাগী মাদারীপুর কেন্দুয়া ইউনিয়নের 1902 সালে প্রতিষ্ঠিত 101 নম্বর দত্তকেন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। প্রধান শিক্ষক না থাকায় 1 বছরেরও বেশি সময় ধরে তিনি পালন করছেন বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব। এদিকে 175 নম্বর কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বছরের অক্টোবরে প্রধান শিক্ষক অর্চনা গোলদার অন্যত্র বদলি হন। পরে এই পদে আছেন সহকারী শিক্ষক মশিউর রহমান। সোশ্যালের কাজ এবং দাপ্তরিক কাজ এবং ক্লাস নেওয়া, তিনটা মিলিয়ে কাজ করা অনেকটা কষ্টের ব্যাপার। প্রধান শিক্ষকের যে কাজগুলো সেগুলো তো আমার করা লাগে, তো আমার করা লাগলে আমার যে ক্লাসগুলো সেগুলো তো অন্য টিচারের উপর চাপ পড়ে। এদিকে শহরের 139 নম্বর পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 500 জন শিক্ষার্থী রয়েছে। 12 জন সহকারী শিক্ষক থাকার কথা থাকলেও আছেন মাত্র 6 জন। শিক্ষক মাত্র 6 জন। আমরা পাঠদানে খুবই
সমস্যায় পড়তে হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, শিক্ষক নিয়োগের ব্যাপারে শিক্ষা অধিদপ্তরে বিষয়টি অবগত করা হয়েছে। প্রধান শিক্ষকের পদ শূন্য পদের তালিকা আমরা অধিদপ্তরে দিয়েছি, পাঠিয়েছি। জেলার 719 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 224টি প্রধান শিক্ষক ও 204 জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। সূত্র বলছে 2013 সালের পর সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ দেয়া বন্ধ রেখেছে শিক্ষা অধিদপ্তর। আর মামলা জটিলতায় আটকে আছে সহকারী শিক্ষকদের মধ্য থেকেও পদোন্নতিও। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। দেশের বাইরের খবর। পরমাণু চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই ইরানের। এই ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে কোনো কথা হয়নি বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন আগামী সপ্তাহে বৈঠকে বসবে ইরান ও যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতের দাবি, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলার কোনো তথ্য নেই গোয়েন্দাদের কাছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, যুদ্ধে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল তেল আবিবের। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে তা ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেত জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে হেগসেত বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেতের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউস জানায়, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথেই এগোতে চায়। তবে তেহরানের দাবি, ব্যর্থ হয়েছে মার্কিন সেনাদের অভিযান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে নতুন করে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান যখন আলোচনায় ছিল তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে সরাসরি তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। আমি স্পষ্টভাবে বলছি, কোনো চুক্তি হয়নি, কোনো প্রতিশ্রুতি দেয়া হয়নি। এমনকি আলোচনা পুনরায় শুরুর বিষয়ে আমাদের মধ্যে কোনো কথাবার্তাও হয়নি। ইরানের সঙ্গে যুদ্ধ চলার সময় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল ইসরায়েলের বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রী কাজ। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানান তিনি। খামেনিকে হত্যার জন্য যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে কাজ বলেন, এসব ক্ষেত্রে তাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না। সংঘাত নিরসনে কূটনৈতিক প্রচেষ্টার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে সংস্থাটি বলছে, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পর তেহরান জুড়ে স্বস্তি ফিরেছে। দোকানপাট খোলার পাশাপাশি স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। মৌসুমী সাথী, সময় সংবাদ। গ্রিসের প্যালাইয়া ফোকাইয়া শহরের কাছে দাবানল ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ উপকূলীয় এই অঞ্চলটিতে দাবানল দেখা যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বাড়ি ও কটেজ। বাতাসের কারণে আগুন আরও তীব্র রূপ ধারণ করেছে। দমকল বাহিনীর 130 সদস্য, 12টি বিমান ও 12টি হেলিকপ্টারের সাহায্যে আগুন নেভানোর কাজ চলছে। স্থানীয় পুলিশ 40 জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কর্মকর্তারা জানান, শুক্রবারও দাবানলের ঝুঁকি থাকবে। এরপর আবহাওয়া শীতল হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উড্ডয়নের পরপরই ইঞ্জিনের ত্রুটি, 1.5 শতাধিক যাত্রী নিয়ে শাহজালাল বিমানবন্দরে ফিরে এলো বিমানের সিঙ্গাপুরগামী ফ্লাইট। পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তের শেষ রক্ষা। দ্বিমতে আটকে আছে ঐক্য। মৌলিক সংস্কার না হলে ফের স্বৈরাচারী আবির্ভাবের শঙ্কা কমিশনের। দলীয় স্বার্থ না দেখে জনপ্রত্যাশা পূরণের আহ্বান জামায়াত আমিরের। এবং বিগত সরকারের আপত্তির কারণে পালন করা যায়নি সামাজিক ব্যবসা দিবস, বললেন প্রধান উপদেষ্টা। পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখার আহ্বান।
এ ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়।